আজকের এই অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক দামাত বারাকাতুহুম, ওনাকে আমার দেখার খুব ইচ্ছা ছিল। কারণ 2018 সালের নির্বাচনে যখন আসন নিয়ে খুব আলোচনা হচ্ছিল, সিলেটের এই আসনটা নিয়ে, ওনার আসনটা নিয়ে তখন খুব আলোচনা হয়েছিল, আপনারা জানেন। তখনই আমার ইচ্ছা ছিল যে এরকম একজন জনপ্রিয় আলেম, একজন জনপ্রিয় জননেতা, ওনার কোনোদিন যদি সাক্ষাতের সুযোগ হয়, সেজন্য আজকে ওনাকে আমি কাছাকাছি পেয়েছি, দেখা হয়েছে, মুসাফা করেছি, আলহামদুলিল্লাহ। এত প্রাজ্ঞ আলেম ওলামা জাতীয় নেতৃবৃন্দ আছেন এখানে, আলেমদের সামনে দাঁড়িয়ে কথা বলাটা একটা স্পর্ধার ব্যাপার। তারপরেও আজকে আমি একজন মানুষকে স্মরণ না করে পারছি না, আমাদের নূর হোসেন কাসেমি মরহুম। আমরা একই সাথে ঢাকার রাজপথে আন্দোলন করেছি। নূর হোসেন কাসেমি, তার মৃত্যুটা আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে। মনে হয়েছে যে তিনি আমাদের একজন খাঁটি দেশপ্রেমিক, ইসলামের জন্য নিবেদিত প্রাণ তথা দেশের জন্য নিবেদিত প্রাণ একজন নেতা ছিলেন। কঠিন সময়ে একটা সংগ্রামী আন্দোলন ভূমিকা উনি রেখেছিলেন। জমিয়তে উলামায়ে ইসলাম এই উপমহাদেশের আজাদী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং এর যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে প্রাণে রেখাপাত করেছে এবং এটা আমাদের জন্য একটা বিরাট অনুপ্রেরণার উৎস। আজকে আলোচনার যে বিষয়, সংকট এবং আমাদের করণীয়। আমি কিন্তু সংকটের পক্ষে, কারণ সংকট থাকলে ঈমান মজবুত থাকে, বিপদ থাকলে আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি মোতাওয়াজ্জু হওয়ার সুযোগটা বেশি থাকে এবং সংকট সমাধান করার মধ্য দিয়ে ঈমানের পরীক্ষা নিহিত। কোরআন শরীফের বহু জায়গায়, এখানে আলেম ওলামারা আছেন, জানেন যে বলা হয়েছে যে তোমাদেরকে বারবার পরীক্ষা করা হবে, নানাভাবে, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জান এবং মালের পরীক্ষা দিয়ে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই যে এই সংকট থেকে তুমি পরীক্ষা উত্তীর্ণ হতে পারো কিনা, এটাই তোমার সাফল্যের মাপকাঠি। সুতরাং সংকট নিয়ে হতাশ হওয়া, সংকট নিয়ে বিপদগ্রস্ত হওয়া, চিন্তিত হওয়ার চাইতে সমাধানের পথ বের করাটাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ ওইটাই আমাদের মুক্তির একমাত্র পথ। আমাদের দেশের যে সংকট, যে সমস্যা নিয়ে আছি, সংকটের দিকে যদি অনেক কথা অনেকে বলবেন, সংকটের বলেছেন, আমি এই জন্য সেদিকে যাচ্ছি না। আমি সম্ভাবনার কি আছে সেটা দেখতে চাই। দেখেন, আমাদের দেশটা এত সম্ভাবনাময় একটা দেশ। বাংলাদেশের মতো এরকম আর একটা দেশ পাওয়া খুব কঠিন, যেখানে প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা করে মসজিদ আছে, প্রত্যেক পাড়ায় মক্তব কায়েম আছে, প্রত্যেক ওয়াক্তে এরকম আজানের সুর পৃথিবীর অন্য কোনো দেশে আপনি শুনতে পাবেন না, স্বয়ং সৌদি আরবেও শুনতে পাবেন না। বাংলাদেশের রাস্তায় দাঁড়ালে আলেম ওলামা এবং পর্দানসীন নারীদের যেই সারি, এটা অবশ্যই একটা আশাব্যঞ্জক দিক। রাস্তাঘাটে হাঁটার সময় আপনার কানে ভেসে উঠবে আসসালামু আলাইকুম, রাস্তাঘাটে ভেসে ওঠার সময় আপনার কানে ভেসে উঠবে আলহামদুলিল্লাহ। আমি কি ভুল বলতেছি বলেন আপনারা? বাংলাদেশের সম্ভাবনা, আমরা 18 কোটি মানুষ, কিন্তু দেখেন এখানে বৈচিত্র্য, আবহাওয়ার বৈচিত্র্য, এখানে মৎস্য সম্পদ, প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের মাটি এত উর্বর যে যেখানে আমরা এখন আগাছা পরিষ্কার করতে করতে অস্থির হয়ে যাই, বিনা কারণে গাছ উঠে, বিনা কারণে ঘাস জন্মায়।
পৃথিবীর বহু দেশ আছে একটু ঘাস জন্মানোর জন্য, একটু সবুজ জন্মানোর জন্য কত কষ্ট তাদেরকে করতে হয়। পৃথিবীর বহু দেশ আছে একটু বৃষ্টির জন্য কত প্রতীক্ষায় থাকে। পৃথিবীর বহু দেশ আছে একটু সূর্য ওঠার জন্য, সূর্যের আলো পাওয়ার জন্য তারা কত, তাদের ধর্মের দিক থেকে কত ধরনের তারা আরাধনা করে থাকে। আমাদের দেশে সূর্যের রোদ থেকে বাঁচার জন্য আমরা সারাক্ষণ চেষ্টা করি, বৃষ্টি থেকে বাঁচার জন্য অস্থির থাকি। পৃথিবীর বহু দেশ আছে শীতে ঠান্ডায় এত বরফ হয়ে যায়, চলাফেরা করা যায় না। আমাদের দেশের যে সম্ভাবনা আছে, আমাদের দেশের যে প্রাকৃতিক সম্পদ আছে, আমাদের দেশের মানুষ, এটাকে যদি আমরা জনসম্পদে পরিণত করতে পারি তাহলে বিরাট শক্তি হয়। তাহলে সমস্যাটা কোথায়? আমাদের যে সংকট সেটা আমাদের তৈরি করা সংকট। দেখেন 1990 সালে একটা সংকট উত্তরণের জন্য একটা পথ বের করা হয়েছিল। সংকটটা কি? বলেছে যে যেই সরকার ক্ষমতায় থাকে তার অধীনে নির্বাচন হলে অন্য কেউ নির্বাচনে ভোট দিতে পারে না, জিততে পারে না। এরশাদের অধীনে যত নির্বাচন হয়েছে সবগুলোতে এরশাদ সাহেব জয়লাভ করেছেন। বিএনপির অধীনে যতগুলো নির্বাচন হয়েছে অন্য কেউ জিতেছে বলেন? বিএনপিরও বেশি প্রশংসা করে তো লাভ নাই। বিএনপির অধীনে যত নির্বাচন হয়েছে সবগুলোতে বিএনপি জিতছে। আর আওয়ামী লীগের অধীনে তো মাশাআল্লাহ আর কথাই নাই। তাহলে 1990 সালে একটা সমাধানে আমরা পৌঁছলাম, একটা সংকটের সমাধান, যে আমাদের এখানে একটা নিরপেক্ষ সরকার লাগবে নির্বাচনের জন্য। আপাতত অন্তত নির্বাচনের সময়টা একটা নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাইলে আমাদের দেশে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। এ পর্যন্ত 12টা নির্বাচন হয়েছে আমাদের, তার মধ্যে 4টা নির্বাচন ছিল এই নিরপেক্ষ সরকারের অধীনে। ইতিহাস বলে ওই 4টা অপেক্ষাকৃত ভালো নির্বাচন। শুধু তাই না, আপনি দেখবেন ওই 4 নিরপেক্ষ সরকারের সময় কিছুটা সুশাসন ছিল, কিছুটা মানুষ শান্তিতে ঘুমাইতে পারছে। চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ এগুলো কি ছিল? কম ছিল। এবং এই জন্য আজকে এই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, নতুন করে সংকট তৈরি করা হয়েছে। এখন সকল সংকট ছড়াইয়া এমন এক সংকট আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, যেই সংকটের নাম হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ হচ্ছে একটা প্রতারক দল। কি প্রতারণা করছে তারা? তারা বলছে 10 টাকা চাল খাওয়াবে। এখন চালের কেজি কত? 50 টাকার নিচে কোনো চাল নাই। আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ হচ্ছে চোর। 2014 সালে কুকুর বিড়াল কেন্দ্রে ছিল, কি বলেন ঠিক না? 153টা আসনে কোনো নির্বাচনই হয় নাই, কোনো প্রার্থী ছিল না। 2018 সালে মেরে কেটে তারপরও তারা স্বস্তি পায় নাই, রাতের বেলা ভোট চুরি করে নিয়ে গেছে আগের দিন। আর 2024 সালে দলও ডামি, প্রার্থীও ডামি, নির্বাচনও ডামি, সব হাজার হাজার কোটি টাকা খরচ করে একটা ডামি নির্বাচন করেছে, তারপরও 5%-এর বেশি লোককে ভোট কেন্দ্রে নিতে পারে না। আওয়ামী লীগ মানে কি? আওয়ামী লীগ মানে হচ্ছে লুটপাট, ব্যাংক লুটপাট, শেয়ার বাজার লুটপাট, রিজার্ভ লুটপাট। করোনার সময় সারা পৃথিবীর মানুষ মরণের ভয়ে বহু মানুষ কালেমা পড়েছে, কি বলেন ঠিক না? সারা পৃথিবীতে আতঙ্ক ছড়ে গেছে। আর আমার দেশে আওয়ামী লীগের লোকেরা পর্দার বিল করেছে, কলার বিল করেছে, পাউরুটির বিল করেছে। কত? পর্দার দাম 26,000 টাকা, বালিশের দাম 7,000 টাকা, কলার দাম নাকি 2,000 টাকা। এই হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের চরিত্র দুর্গন্ধময়, অপবিত্র। তাদের একজন নেতা, মানুষকে খারাপ নামে ডাকা উচিত না, কিন্তু ওই নাম না বললে আপনারা চিনবেন না। ওনার নাম হচ্ছে টাকলা মুরাদ। উনি হলেন আওয়ামী লীগের মন্ত্রী। ওনার একটা টেলিফোন কলে পরিষ্কার হয়ে গেছে ওনাদের চরিত্র কেমন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের এক নেতা উৎসব করেছে,
আমাদের মুখে নিতে ঘৃণা লাগছে। আপনারা অনেকের বক্তৃতা আমি শুনেছি বলেছেন যে একজনকে নাকি কিমা করে ফ্রাশ করে দিচ্ছে। আমাদের বলে যে ব্রাশ করে কি করে দেন, ব্রাশ করে ফ্লাশ করে দেন, বলো না? আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষের ক্ষোভ এদেরকে একদিন ব্রাশ করে ফ্লাশ করে দেবে এই বাংলাদেশ থেকে। সুতরাং সমাধান কি? আমি তো বলতে চাই, সাহস পাই না। আমি তো বলি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে 10 বছরের জন্য কেয়ারটেকার সরকারের প্রধান বানায় দিয়ে দেখেন। ওবায়দুল্লাহ ফারুককে দেন 10 বছর, উনি বাংলাদেশ চালাবে, কোনো নির্বাচন দরকার নাই। এই নিরপেক্ষ সরকারের সময় বাংলাদেশ অপেক্ষাকৃত ভালো ছিল। আমি সেদিনও বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সিট, গণরুম, ভয়ানক অবস্থা। মেয়েরা সিট পাইতে হইলে নেতাদের বাসায় 2-4 বার ডিউটি দিতে হয়। এগুলো বলতেও লজ্জা লাগে, এগুলো বলতেও আস্তাগফিরুল্লাহ মুখ দিয়ে চলে আসে। বিশ্ববিদ্যালয়ের একজন প্রভোস্টকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার ক্ষমতা কি, আপনার কাজ কি? বলছে আমার কোনো কাজ নাই। তাইলে বলছে শুধু ওই নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের সময় আমাদের কিছু কাজ ছিল, কারণ তখন আমরা সিট বরাদ্দ দিতে পারতাম। এর বাইরে বিএনপি আমলেও সিট বরাদ্দ দিত ওই ওদের ছাত্র সংগঠনের লোকেরা, আওয়ামী লীগ আমলে দিত ওদের ছাত্র সংগঠনের লোকেরা। আমরা কোনো সিটও বরাদ্দ দিতে পারিনি, সিটের কোনো তদারকিও আমরা করতে পারি না। সেই জন্য আমি বলি সমাধান কি? সমাধান হচ্ছে, আসেন, সব কিছু একদিনে সমাধান হবে না। সব কিছু আমরা একদিনে প্রধান জায়গায় যেতে পারবো না। অনেক বিতর্ক থাকবে আমাদের মধ্যে অনেক বিভেদ থাকতে পারে। আমি একরকম চাইবো, আপনি একরকম চাইবেন। সমাধান হচ্ছে পথের আস্তে আস্তে একটা সমাধান। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান আস্তে আস্তে করেছেন। মদিনা সনদের মাধ্যমে ক্রমে ক্রমে ধীরে ধীরে নিতে একেবারে তারপরে মক্কা বিজয়ের পরে উনি চূড়ান্তভাবে ওনার সুন্দর সমাজটাকে পরিশুদ্ধ করেছিলেন। সেই জন্য আমি বলবো যে আমাদেরকে ধীরে ধীরে সমাধানের একটা পথে যেতে হবে। শুরুতে আমি মনে করি একটা জায়গায় সবাইকে আনতে হবে, যে আমরা অনেক দেখেছি নির্বাচন যেরকম 3 মাসের জন্য আমরা বলেছি কেয়ারটেকার দরকার, এখন বাংলাদেশটা নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্দিষ্ট সময় শাসিত হইতে হবে। আমাদের সংবিধানে চুরি করা কি বৈধ? ঘুষ খাওয়া কি বৈধ? কি বলেন, বৈধ? নারীদের অপমান করা, নারীদের অসম্মান করা কি বৈধ? তাইলে আমাদের সংবিধানে, আমাদের দেশের আইনে যে নিয়ম আছে, ইসলামের সাথে তো তেমন কোনো পার্থক্য নাই, তেমন কোনো বড় বিরোধ নাই। সামান্য কিছু বিরোধ আছে, কিন্তু নীতিগত জায়গায় অনেক ক্ষেত্রে কোনো কি নাই, বিরোধ নাই। আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের মধ্যে, আমাদের তরুণ প্রজন্মের মধ্যে অনেক ধরনের ভুল ধারণা আছে। ভুল ধারণা কি? আমি একবার লোকদেরকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা আমরা যে কোটার জন্য আন্দোলন করেছি, কোটার বিরুদ্ধে, মানে কোটার যে বৈষম্য, এটার বিরুদ্ধে, এটা কি ইসলামী আন্দোলন না? আমাদের রিক্সাওয়ালাদের রিক্সা চালাইতে কষ্ট হয়, এরা ব্যাটারি দিয়ে রিক্সা চালাইলে এদের পরিশ্রমটা কম হয়। আপনি যদি ঢাকা শহরে ব্যাটারি চালিত রিক্সা চালুর জন্য আন্দোলন করেন, এটা কি ইসলামী আন্দোলন হবে না? আমি তো মনে করি এটাও ইসলামী আন্দোলন হবে, কারণ এটা একটা শ্রমের জন্য, মানবিকতার জন্য আন্দোলন। তাহলে ঢাকা শহরের ড্রেনেজ লাইন ঠিক করার জন্য আমরা যদি আন্দোলন করি, এটাও তো ইসলামী আন্দোলন। বাংলাদেশে কোটার নামে যে বৈষম্য, যে অফিসারের ছেলে চাকরি পাবে আর পিয়নের ছেলে চাকরি পাবে না, এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, এটাও তো ইসলামী আন্দোলন। সুতরাং আমাদের এই যে ধরেন মোবাইলে যে বিল তোলে, বেশি বিল নেয়, আমি যদি এই বিল বাড়ানোর প্রতিবাদে আন্দোলন করি, এটা কি ন্যায়সঙ্গত ইসলামের আন্দোলন হবে না? হবে। এখন কথা হলো, আমরা, আপনি কোনটাকে ইসলামী আন্দোলন বলতেছেন, আমি কোনটাকে দাবির আন্দোলন বলতেছি, এটা নিয়ে পার্থক্য। সুতরাং আমার কথা হচ্ছে যে সমাধান যেটা করণীয়, সেটা হচ্ছে আমাদেরকে প্রাথমিক একটা জায়গায় আসতে হবে, মূল জায়গায়। আপনি ইসলামী রাষ্ট্র চান, আমি কল্যাণমূলক রাষ্ট্র চাই, আরেকজন আরেক রকম রাষ্ট্র চাই, এটা চাইেন পরে। ভোটই তো দিতে পারেন না, আপনার সওয়াল লাভটা কি? আপনি বিএনপি করেন, ভোট দিতে পারেন না। আপনি শাইখুল হাদিস, আপনি ভোট দিতে পারেন না। আপনি কমরেড অমুক, আপনি ভোট দিতে পারেন না। তো কমরেড সাহেব,
মাওলানা শাইখুল হাদিস আর জাতীয়তাবাদী সব তো সমান। আপনাদেরকে তো হাসিনা সবাইকে বাংলাদেশের নাগরিকত্ব খারিজ করে দিচ্ছে। তাহলে এখন আন্দোলন করতে হবে আগে আমাদের অধিকার এবং নাগরিকত্বের অধিকার। এই বাংলাদেশে এই সবুজ ভূখণ্ডে আমরা যারা জন্মগ্রহণ করেছি, ভোটের অধিকার আমাকে দিতে হবে, আমার ন্যায়ের অধিকার আমাকে অর্জন করতে হবে। সবাই হাতে হাত রেখে আগে এই অধিকার প্রতিষ্ঠার জন্য আসেন, দাঁড়ায় যায়। ইনশাআল্লাহ পথ খোলা হলে ইসলামের দিকে আপনি যখন ডাকবেন, হাজারো লাখো মানুষ ইসলামের দিকে আসবে। আগে ভোটের অধিকারের জন্য সবাই আসেন, হাতে হাত মিলাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।